নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। অবশেষে মহারাষ্ট্রের বিজেপির ওয়াশিং মেশিনে তালা লাগাতে চলেছে আরএসএস। আরএসএস এর মুখপত্র অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। আপনারা জানেন যে আরএসএস এর সদর দপ্তর মহারাষ্ট্রের নাগপুরে। আরএসএস এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এরকম মহারাষ্ট্রের অনেক মন্ত্রীও রয়েছেন মোদীর ক্যাবিনেটে। নীতিন গাডকারি, পীযূষ গোয়াল, নারায়ণ রানের মতো এক্স-বারকারের নেতা। এবার হঠাৎ করে আরএসএস এর মনে হয়েছে মহারাষ্ট্রে বিজেপি দুর্নীতির সাথে আপোষ করেছে এবং এর জন্য এই ফলাফল দেখে না মনে হওয়ার মতো কিছুই নেই। তার কারণ যদি রেজাল্ট দেখেন 2019-এ 25টা সিট বিজেপি নিয়ে 23টাতে তারা জিতেছিল। শিবসেনার তখনও ভাগ হয়নি। শিবসেনা 23টা সিট নিয়েছিল, 18টা সিটে তারা জিতেছিল। 2024-এর যদি আপনারা ফলাফল দেখেন তাহলে দেখবেন সেটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। বিজেপি 10টাতে আটকে গেছে। শিন্ডের শিবসেনা পিছিয়ে গেছে উদ্ধব ঠাকরে শিবসেনার থেকে। আর অজিত পাওয়ারের যে দল শরদ পাওয়ারের থেকে বা এনসিপির থেকে ভাঙিয়ে আনা হয়েছিল এবং শিন্ডে বিজেপির যে মহারাষ্ট্রের যৌথ মন্ত্রী সভা রয়েছে বা সরকার রয়েছে সেখানে যোগ দেওয়ানো হয়েছিল, সেই অজিত পাওয়ারের টিমের বেহাল দশা। তারা কেবলমাত্র একটি সিট জিতেছে। অজিত পাওয়ারের স্ত্রী এবং শরদ পাওয়ারের মেয়ের মধ্যে যে বহুল চর্চিত বারমতিতে লড়াই হয়েছিল ভোটে, সেখানে শরদ পাওয়ারের মেয়ে জিতে যায় এবং অজিত পাওয়ারের স্ত্রী হেরে যায়। তো এমতাবস্থায় এখন বিজেপির মনে হয়েছে যে অজিত পাওয়ারের টিমকে এনডিএ সরকারের সাথে যোগ করাটাই ভুল হয়ে গেছে এবং সেটা দুর্নীতির সাথে আপোষ করা হয়ে গেছে। এই অজিত পাওয়ারের বিরুদ্ধেই মহারাষ্ট্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন যে তার বিরুদ্ধে সেচ দুর্নীতিতে 70,000 কোটি টাকা তছরূপ হয়েছে। এটা নরেন্দ্র মোদী বলেছে। এবং মজার ব্যাপার, অজিত পাওয়ারের যে টিমটা এনসিপি থেকে সরে এসে বা শরদ পাওয়ারের থেকে সরে এসে শিন্ডে এবং বিজেপির যে যৌথ মহারাষ্ট্রের সরকার সেখানে যোগ দিয়েছে, সেখানে অজিত পাওয়ারের বিরুদ্ধে যদি সেচ দুর্নীতি থাকে বা 70,000 কোটি টাকা তছরূপের অভিযোগ থাকে, তাহলে আপনি চলে আসেন ছাগন ভুজওয়াল, এই অজিত পাওয়ারের টিমেরই, এই মহারাষ্ট্রের শিন্ডে বিজেপির মন্ত্রিসভার আর একজন। তার বিরুদ্ধে একটি কোম্পানিকে অবৈধভাবে 100 কোটি টাকার বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল। আপনি চলে আসুন হাসান মুসলিম, এই অজিত পাওয়ারের টিমের, তিনিও মহারাষ্ট্রের যে এনসিপি ছিল সেখানকার একটা সময় সব থেকে মুসলিম হাই পাওয়ার লিডারদের মধ্যে ছিল। তার যে চিনির কল রয়েছে সেটার কাগজপত্র অনিয়মের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে তার ছেলেদের নামেও মামলা রয়েছে। আপনি চলে আসেন প্রফুল্ল প্যাটেল, বহু চর্চিত নাম। 2006-07 সালে তার যে কনস্ট্রাকশন বিজনেস আছে সেখানকার আবাসনের দ্বিতীয় একটি তল দাউদ ইব্রাহিমের খুব কাছের কোনো লোককে দিয়ে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। আপনি চলে আসুন অদিতি তাৎপরে, তার বিরুদ্ধেও দুর্নীতি রয়েছে, সেচ দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এরকম একটা মন্ত্রিসভা গঠন হয়েছে যেখানে যাদেরকে একটা সময় দুর্নীতিবাজ বলা হয়েছিল বা নরেন্দ্র মোদী বলেছিলেন বা বিজেপি বলেছিল, তারাই যখন বিজেপিতে আসলো, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তদন্ত করছিল তারা তদন্তটা বন্ধ করে দিল। এতে কি হয়, এতে মানুষকেও মানে বোকা ভাবা হয়। যেই মানুষকে আমি বলছি অমুকে চোর, আবার আমার কাছে যখন চলে আসছে সে ভালো হয়ে যাচ্ছে, তার মানে মানুষকে বোকা ভাবা হয় না? এটা তো সব থেকে বড় বোকামো বা মানুষকে অপমান করা। আরএসএস এর তাই মনে হয়েছে এখানে বা মহারাষ্ট্রে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং ব্যাপারটি আরো গোলযোগ পাকিয়ে যায় বা ব্যাপারটি আরো পোক্ত হয় যখন মহারাষ্ট্রের বিজেপি আরএসএস এর এই কথাকে সমর্থন করে। আর এটা স্বাভাবিক। 2019-এ যেখানে কংগ্রেস একটি ছিল, সেখানে 2024 এসে কংগ্রেস একটির থেকে পুরো 13টিতে জাম্প করে। রাগ হওয়াটাই স্বাভাবিক। এবারে কি হলো, এবারে অজিত পাওয়ারের টিমটা বড় দুবিধায় পড়ে গেল। তাদের মুখপাত্ররা বলা শুরু করলো যে ভোট ফলাফল পরবর্তী পর্যায়ে যে এনডিএর বৈঠক হয়েছিল সেখানে একবারও বলা হয়নি যে অজিত পাওয়ারের টিম বা তারা দায়ী ভোটে হারার জন্য বা এই বিপর্যয়ের জন্য, এবং সেখানে আরএসএস এর প্রতিনিধিও ছিল। তাহলে আজকে কেন এরকম বলা হচ্ছে? অবিলম্বে আরএসএস এবং বিজেপির তাদের অবস্থান স্পষ্ট করা উচিত। তারা এমনিতেই প্রেসারে রয়েছে, তাদের অনেকে বুড়ি ছুট দেওয়ার মতো শরদ পাওয়ারের সাথে বারবার যোগাযোগও রাখছে। এই যে আমি আপনাদেরকে এর আগের পর্বে বলেছিলাম যে আরএসএস কি নরেন্দ্র মোদীকে ছেটে ফেলতে চাইছে, আমি বারবার এই কথাটাই বলছিলাম। তার কারণ আরএসএস এটা বা মোহন ভাগবত একদিন বলেছে বিষয়টা এরকম নয়।
এরা এটা চালাতে থাকবে যতদিন পর্যন্ত তাদের মনে হবে না যে তারা জমি পুনরুদ্ধার করেছে। আগের যে ব্যাপারটা ছিল, যে দাবদাপাটা ছিল আরএসএস এর বিজেপির সংগঠনের উপরে, যে রাশটা ছিল, সেটা আবার কায়েম হয়েছে, এটা যতদিন মনে হবে না এটা চলতে থাকবে। এবং দ্বিতীয় কথা, এখন এই মোদির সাথে সাথে আরেকটি দ্বিতীয় মুখ উঠিয়ে আনার চেষ্টা করা হবে। গুজরাট লবিকে ভালো চোখে আরএসএস এর আগেও নেয়নি, এখনো নিচ্ছে না। তো বারবার একটা জায়গা থেকে উঠিয়ে আনার চেষ্টা করা হবে, এরকম একটা কনসেপ্ট মানুষের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করা হবে যে নরেন্দ্র মোদীকে আর চলছে না, আর হচ্ছে না, এবার অন্য কাউকে ভাবতে হবে। তাই এই প্রক্রিয়াটা যে শুরু হলো, যেদিন থেকে মন্ত্রিসভার পথ চলা শুরু হলো নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের, এবং মোহন ভাগবত বা আরএসএস এর সমালোচনা করা, এটা চলতে থাকবে। এটা একটা লং টার্ম প্রক্রিয়া বলতে পারেন। কিন্তু এর মধ্যে আরো একটা ভাববার বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে একটার পর একটা ওয়াশিং মেশিনে যে তালা মারা শুরু করলো, কেননা কোথাও গিয়ে আরএসএস এর মনে হয়েছে মহারাষ্ট্রে এরকম হয়েছে, এবং এতটা ওয়াশিং মেশিনে এত নেতাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে উল্টে বিজেপির যে আসল বুনুন সেটাই পাতলা হয়ে গেছে, বা সেটাই নরম হয়ে গেছে, বা ছিঁড়ে যেতে বসেছে। এটা যদি পশ্চিমবঙ্গে মনে হয় তাহলে জ্বালা আরো বাড়বে। তার কারণ বিজেপি, দিলীপ ঘোষ এমনি বিজেপি আরএসএস এর খুব কাছের লোক, আপনারা এটা সবাই জানেন। দিলীপ ঘোষ হেরে গেছে, তাকে জেতা আসন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে দায়িত্ব নিয়ে হারানো হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও যদি আরএসএস ভাবে যে এখানকার ওয়াশিং মেশিনে তালা মারতে হবে, বা এখানকার যে প্রোডাক্ট গুলোকে ধুয়ে মুছে সাফ করেছে বিজেপি, সেগুলোকে আর একবার দেখে নিতে হবে, তাহলে কিন্তু বিজেপির অনেক নেতার, অন্তত বেশ কিছু নেতার, আপনারা জানেন, চাপ আছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।